এনকে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমি পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্চবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মোক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাব না কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার অর্থ এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হলেন, বললেন, ভায়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখ হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সে জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই, মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারব। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম। অত ভাবছ কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাব বই কি ভাইয়া, আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পক্ষ বেঁধে একটি থেলো হুঁকো হাতে ধরে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন।
দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শীল শ্রীমন্ত মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেষু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথন প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাঁদের, রংটি আর একটু পরিষ্কার হইলেও গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোপগুলি মোটা মোটা, কাঁচাই পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুটি দিয়া উছলাইয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে প্রথম প্রথম মোক্তারি করিতে আসেন। তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 সিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তার ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরাজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেউই হটাতে পারে না। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়েছিলেন। সবসুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টি টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন।
অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা পয়সায় এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মশাই সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দু চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিলেন, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তাতে আর কি করবেন মুখুজ্জমশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইদাম্মদি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্ত্বস্থানে লোক পাঠাইয়া দিলেন, কেউ যদি হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। কত? 2000 টাকা। খুব বাচ্চা, না সাওয়ারি নিতে পারবে? কুছ পরোয়া নেই, তাই কিনব। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়া বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অবশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্নী, তাহার জ্যৈষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভই পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার
ও চতুষ্ট হয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুঁড় দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তিনীর জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষশাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্র সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজা জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, ওই হাতিটি কার? মুখুজ্জে মশাই বিনীত ভয় বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিনও আমি দেখিনি, কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বলেন আপনার হাতি? বিনয় এবং শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল। চতুর্থ পরিচ্ছেদ। উল্লেখিত ঘটনা দীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোড ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আজ কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বছর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্র কলিকাতায় পড়িতেছে, সে কালক্রমে মানুষ হয় একমাত্র ভরসা। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নাই। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোকাদ্দারগণ যাহাদিগকে একসময় উলঙ্গা ব্যস্তার পথে খেলা করিতে দেখিয়াছে, তাহারা এখন সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায়ের মাথার পাগড়ি বাঁধিতেন। সেকালে মোকাদ্দারগণ সামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি না জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করাইয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়। এই সকল কারণে
মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর হইল। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি চলে না। তথাপি আজকাল করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। এই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজে মোক্তার নিযুক্ত করলেন। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহার এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণকে বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মশাই নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশাকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিলেন, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহে, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়লাভ বলিলেন, হ্যাঁ হুজুর, আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইলেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জড়ো করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকেলের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনে শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন, হুজুর হাইকোর্টের জজ হউন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। 5ম পরিচ্ছেদ। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিতেছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া উঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুতো আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতে লোকে ইহাকে বলিতেছে, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মশাই উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পেলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদেরকে একে একে বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায় মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহলে তো কিঞ্চিত অর্থগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি এখুনে ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যক্ষ ল্যাম্পপোস্টে
পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়ে দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য মোক্তারের খরচ, ওষুধ পত্রদির খরচ প্রতিদিন 5 টাকা 7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যৈষ্ঠ পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছেন। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায়। কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াতেছে। যত দায় এই 60 বছরের বুড়ারই ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে MA পড়িতেছে। খাইবার পরিবারের সংস্থানও আছে। 1000-2 টাকা চায়ে। নিজেদের খরচ 500-2500 টাকা হইলেই বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাই তাহাতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। তাই শুধু তো একটি নহে, আরও নাতনিরাও রহিয়াছে। তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছে, সেও ফেল হইয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মশাই, হাতিটাকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হবে। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থ আসে। বন্ধুগণ বলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলাম, এখন হাতি বড় হইয়াছে, 3000 টাকা অনায়াসে পেতে পারেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বললেন, কিরে, কি করে তোমায় এমন কথা বলছো? কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তাই মেয়েকে যদি চিরদিন ঘরে রাখা যায়, মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো, তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কম হয়, সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4 দিনই জমজমাটি বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুতু তো যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মাধ্যমে মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোধান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাড়ির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল।
ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় ফরাস বিছানার ওপর গিয়া লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। ষষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হয়। কিন্তু পহেলা বৈশাখ সন্ধ্যাবেলা মসমস করিয়া আদরণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় না, উপযুক্ত মূল্য দিবার খদ্দার জোটে নাই। আদরিণীকে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহার কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এই মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়ে গেছে, বোধহয় একদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখানে বেশ করে খাওয়াইতে হইবে। আনন্দের প্রথম উচ্ছ্বাসে অপমানিত হইলে পরদিন সকালে মনে হইল কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। এত বড় মেলায় অমন ভালো হাতির খদ্দের কেন জুটল না, তাহা লইয়া আলোচনা করিতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মামলা। বললেন, আদর, যাও মা, মেলা দেখে এসো। তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে যে ব্রাহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আরও এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রি হয় না, সেই সবার রসুলগঞ্জে গিয়া জমে। সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধা তার কাছে গিয়ে বিদায় সম্ভাষণ করিতে পারিলে না। রীতিমতো আদরিণীর পর আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদা মহাশয়। আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি? কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, এ বাড়িতে যে আর ফিরে আসবে না জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধা শাস্ত্রনয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকুর বিয়েটা হয়ে যাক, তারপরে তুই যার ঘরে যাবি, তাদের ঘরে গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব মনে কোনো অভিমান করিস নে মা। পরদিন সপ্তম পরিচ্ছেদ।
পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাড়ি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকেলে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুতো যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্যে নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয় অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে উঠোনে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করো, আমি এক্ষুনি বেরুব। আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে। আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যৈষ্ঠপুত্রও সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটিকে কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছাইয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলবর্ণ বিশাল দেহখানি আমবাগানের ভিতর পতিত রইয়াছে। তাহা আজ নিশ্চল, নিষ্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের ওপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা। তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। আদরিণী গল্পটি এখানেই শেষ করছি। আজকের পাঠ এই পর্যন্ত। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।